28 ফেব্রুয়ারি 2026 ভোর রাত মার্কিন গোয়েন্দা সংস্থা CIA নির্ভুল তথ্য পেয়েছে। স্থানীয় সময় সকাল প্রায় 8টার দিকে তেহরানের একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। Pasteur Street, target confirmed. Surveillance is active, minimal risk. Extraction routes are viable. Proceed. যেটা CIA এবং মোসাদের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করেন এই সুযোগেই ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেয়া এবং সর্বোচ্চ নেতাকে দ্রুততম সময়ে হত্যা করা সম্ভব হবে। সময় ভোর 6টা। ইসরায়েলের বিমান ঘাঁটিগুলো থেকে উড্ডয়ন শুরু করে একের পর এক যুদ্ধবিমান। যুদ্ধবিমানগুলোতে ছিল দীর্ঘ পাল্লার ও অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র। Target locked. Initiate final sequence. Arming sequence complete. Missile secured. উড্ডয়নের প্রায় 2 ঘন্টা পর ক্ষেপণাস্ত্রগুলো তেহরানের একটি কমপ্লেক্সে আঘাত হানে। নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু কিভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের একজন খামেনিকে হত্যা করতে সক্ষম হয়েছিল? এক কথায় উত্তর, এক নজিরবিহীন যৌথ অভিযান, যার নাম অপারেশন এপিক ফিউরি। ফেব্রুয়ারি 2026 মধ্যপ্রাচ্যে ইসরায়েল বলয়ের বাইরের অন্যতম দেশ ইরানের উপর নজরদারির জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং মোসাদ সহ ইসরায়েলের এলিট ইউনিটগুলো মাসের পর মাস এক অদৃশ্য গোয়েন্দা যুদ্ধ চালায়। লো আর্থ অরবিট নজরদারি স্যাটেলাইট, এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যমগুলোতে আড়িপাতা এবং শাসন ব্যবস্থার ভেতরে স্থাপিত উচ্চপদস্থ মানব সূত্র ব্যবহার করে তারা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিটি চলাফেরা, নিরাপত্তা প্রোটোকল এবং দৈনন্দিন রুটিন অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। দুর্বলতা সেখানেই ছিল, যেটার সাহায্যে তারা খামেনির অবস্থান এবং অভ্যাস সম্পর্কে আরও নিশ্চিত তথ্য সংগ্রহ করে। এরপর 27 ফেব্রুয়ারি 2026 যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA বেশ গুরুত্বপূর্ণ তথ্য পায়। তারা জানতে পারেন তেহরানের একদম কেন্দ্রস্থলে পাস্টর স্ট্রিটের একটি সুরক্ষিত কম্পাউন্ডে ইরানি হাই কমান্ড একত্রিত হচ্ছিলেন অত্যন্ত গোপনীয় সকালবেলার একটা বৈঠকের ব্যাপারে, যেখানে উপস্থিত থাকবেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার, নিরাপত্তা উপদেষ্টা এবং রাজনৈতিক কর্মকর্তারা। তেহরান শহরের ওই কম্পাউন্ড সংলগ্ন পুরো এলাকা নিরাপত্তারক্ষী এবং আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের বিভিন্ন স্তরে সুরক্ষিত ছিল। CIA তেহরানের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি ভবনে কয়েকজন উচ্চ পর্যায়ের ইরানি নেতার গতিবিধি ট্র্যাক করে। এরপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের ইসরায়েলি সমকক্ষদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে। কিন্তু তেহরানের একদম কেন্দ্রস্থলে গিয়ে হামলা চালানো এত সহজ নয়, কেননা দেশীয় বাভার মিসাইল এবং শহর জুড়ে স্থাপিত S-400 রাডার সিস্টেমের নিরাপত্তা ছাতার নিচে ইরানি হাই কমান্ড নিজেদের সম্পূর্ণ নিরাপদ মনে করছিল। অপারেশনের প্রথম ধাপে ইসরায়েলি বিমান বাহিনীকে ইরানের বৃহৎ সংখ্যক অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করতে হয়েছিল। আর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলে প্রায় 200টি ইসরায়েলি ফাইটার জেটের বিশাল স্ট্রাইক ফোর্সের জন্য ইরানের আকাশপথ পরিষ্কার হয়ে যায়। কিন্তু পাস্টার স্ট্রিটের ওই এলাকা অত্যন্ত সুরক্ষিত এবং মাটির গভীরে নির্মিত। পাস্টার স্ট্রিটের একটিমাত্র লক্ষ্যবস্তু ধ্বংস করার লক্ষ্যে এই অপারেশনের কেন্দ্রবিন্দু ছিল বেইত রাবেরি, যেটি আসলে ছিল আয়াতুল্লাহ আলী খামেনির উচ্চ সুরক্ষিত সরকারি বাসভবন ও অফিস কম্পাউন্ড। এই ভবনের বিশেষত্ব হল এর ভূগর্ভস্থ বেসমেন্ট, যেখানে রয়েছে একটি টানেল নেটওয়ার্ক, আর এই টানেলগুলো জরুরি পালানোর পথ হিসেবে ব্যবহৃত হতে পারে, যা স্থানটির কৌশলগত গুরুত্ব বাড়ায়। IDF পরিচালিত এই অপারেশনে প্রায় 200টি বিমান ব্যবহার করা হলেও বেইত রাবেরিতে আঘাত ছিল নিখুঁতভাবে সমন্বয় করা একটা সফল আকাশ অভিযান। 28 ফেব্রুয়ারি 2026 ভোর 6টা
ইসরায়েলের বিমান ঘাঁটিগুলো থেকে ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলার জন্য উড্ডয়ন শুরু করে ইউএস নির্মিত F-35, F-15, F-16 ও F-22 ফাইটার জেট, যেগুলো প্রায় 1000 থেকে 2000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে ইরানের মাটিতে হামলা চালাতে রিফুয়েলিং করা হয় ফ্লাইং অয়েল ট্যাঙ্কারের সাহায্যে। Steady. Contact in 3, 2, 1. Contact. ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসে বৃহত্তম এই মিলিটারি ফ্লাইওভারে প্রায় 200টি ফাইটার জেট জিপিএস নির্দেশিত বাংকার বাস্টার বোমা নিয়ে মোতায়েন করা হয়। আর তখন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার শীর্ষ সামরিক কমান্ডাররা বেইত রাবেরির ভূগর্ভস্থ স্থাপনায় রণক্ষেত্রের পরিকল্পনা করছিলেন। Status report. Enemy positions updated? Confirmed, sir. They're advancing from the east. Deploy units to Sector 4, now. অপারেশন এপিক ফিউরির প্রথম ঢেউয়ে প্রায় 200 অত্যাধুনিক ফাইটার জেট এবং মার্কিন টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়, যেখানে মার্কিন মিসাইলগুলো ইরানের এয়ার ডিফেন্স ধ্বংস করে। আর 200টি আইডিএফ জেট টার্গেট করে ইরানের লিডারশিপ। ফাঁস হওয়া ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী বেইত রাবেরি ভবনটিতে মোট 30টি ভারী মিউনিশন নিক্ষেপ করা হয় এর সম্পূর্ণ কাঠামোগত ধ্বংস নিশ্চিত করতে। এ ধরনের লক্ষ্যবস্তু ধ্বংস করতে বিশেষায়িত বাংকার বাস্টার বোমা ব্যবহৃত হয়, যেগুলো দেরিতে ফিউজ সহ গভীরে প্রবেশ করে তারপর বিস্ফোরিত হয়। এছাড়াও এই অপারেশনে ব্যবহার করা হয় ইসরায়েলের তৈরি ব্লু স্প্যারো নামের এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি একটি বিশেষায়িত স্কোয়াড সরাসরি 30টি বাংকার বাস্টার খামেনির কম্পাউন্ডে নিক্ষেপ করে, আর বাকি বিমানগুলো একই সঙ্গে ইরানের আকাশসীমা জুড়ে অভিযান চালায়। তারা শত শত মিউনিশন ফেলে 500রও বেশি লক্ষ্যবস্তু নিষ্ক্রিয় করে, এয়ার ডিফেন্স অন্ধ করে দেয় এবং ব্যালিস্টিক মিসাইল সাইলও ধ্বংস করে। ভূগর্ভস্থ কংক্রিটের স্তর ভেদ করতে তারা ব্যবহার করেছিল একটি বাংকার বাস্টার বোমা। এর সামনের অংশে একটি লেজার সেন্সর থাকে এবং ঠিক তার পেছনে থাকে সমন্বয়যোগ্য ফিন। মাঝের অংশে প্রায় 650 পাউন্ডের ওজনের একটি ওয়ারহেড থাকে, আর এই ওয়ারহেডের ভেতরে থাকে ট্রাইটোনাল এক্সপ্লোসিভ, যেটি আসলে 80% টিএনটি এবং 20% অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ। শেষ অংশে থাকে ভাঁজ করা যায় ফিন। এর আকার বোঝার জন্য একজন মানুষের সাথে তুলনা করা যেতে পারে। বোমাটির দৈর্ঘ্য প্রায় 19 ফুট, অর্থাৎ প্রায় 5 মিটার। এটি একটি আর্টিলারি ব্যারেল দিয়ে তৈরি, যা অত্যন্ত শক্তিশালী। এর ব্যাস 14.5 ইঞ্চি, অর্থাৎ 37 সেন্টিমিটার, ফলে এটি তুলনামূলকভাবে সরু। ইচ্ছামতোই এটি ছোট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে তৈরি করা হয়েছে। এর মানে হল এটি যখন মাটি বা কংক্রিট ভেদ করে তখন কম উপাদান সরাতে হয়, ফলে এটি আরও গভীরে যেতে পারে, প্রায় 100 মিটার পর্যন্ত। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুতে শীর্ষ গোয়েন্দারা পরে জানান, ইরানের পক্ষ থেকে এটি ছিল একটা বড় কৌশলগত ভুল। আলী খামেনি এবং তার শীর্ষ সামরিক কমান্ডাররা তুলনামূলকভাবে কম গভীর ভূগর্ভস্থ স্থাপনায় ছিলেন, ফলে বোমাগুলো সহজেই কংক্রিট ভেদ করে ভয়াবহ ধস সৃষ্টি করে। তিনি কম্পাউন্ডের সবচেয়ে গভীর 2টি সর্বস্থ নিরাপত্তা বাংকারের একটিতেও আশ্রয় নেননি। যদি তিনি সেখানে থাকতেন তবে সেই যাত্রায় তিনি বেঁচে যেতেও পারতেন। যদিও কিছু বিশ্লেষক মনে করছেন খামেনি তার মৃত্যুর মাধ্যমে ইরানি জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন এবং সেই সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার বৈধতা আদায় করেছেন।